ড্রামার শুরুতেই আমাদের ইয়ন জিয়ন নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা আমাদেরকে বলছিল হতে চেয়েছিলাম 3 স্টার শেফ, হয়ে গেলাম 3 স্টার বাবুর্চি, এটা কিভাবে সম্ভব। তখনই আমরা রাজা হিয়ন শিকে দেখতে পাই, যে কিনা এক টাইপের খাদক ছিল, তার খাবার অনেক ভালো লাগতো। ইয়ংকে যখন রাজ দরবারে আনা হয় তখন তাকে সবাই বলছিল এই মেয়েটির আমরা মৃত্যুদণ্ড চাই। তখনই এখানে ইয়নচি উঠে এসে বলে যে ওর মৃত্যুদণ্ড হবে না, ওর শাস্তি হচ্ছে ও হবে আমাদের বাবুর্চি। বাবুর্চি প্রধান হবে এই মেয়েটি, কারণ এ আমাকে খাবার খাইয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছিল। ওর খাবারের টেস্ট আমি এখন পর্যন্ত বলতে পারছি না, তাই তোমাকে রাজ দরবারের স্পেশাল বাবুর্চি হিসেবে ঘোষিত করলাম। এই কথা বলে সে তার সাথে থাকা দড়িটিকে কেটে ফেলে। এখানে ইয়ংহি বলে যে এটা তো আমার ইচ্ছে ছিল না, আমার নাম হচ্ছে ইয়ং জিয়ং চি, আমি হচ্ছি ইয়ং শিয়ং, আমি 2025 সাল থেকে এসেছি। আমি ছিলাম একটি মাস্টার শেফ কম্পিটিশনে, যেখানে আমাকে মাস্টার হিসেবে ঘোষণা করা হবে। এখানে যদি আমি ফার্স্ট হতে পারি তাহলে আমি 3 স্টার রেস্টুরেন্টে কাজ করতে পারবো। কম্পিটিশনের সময় সে ঠিকঠাকভাবেই কাজ করছিল। তখন সে দেখতে পায় তার চুলা ভালোভাবে কাজ করছে না। যেহেতু চুলা ভালোভাবে কাজ করছে না আর সময় তার কাছে খুবই কম ছিল, সে কী করবে কিছুই বুঝতে পারে না। সবাই তাদের ডিশ পারফেক্টভাবে তৈরি করে ফেলেছিল, আর এই কম্পিটিশনটি মোটামুটি 1 মাস ধরে চলছিল। চুলা না জ্বলায় সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এখন সে কী করবে কিছুই বুঝতে পারে না। যারা সব কিছু ম্যানেজ করছিল তাদেরকে ডাক দিলে এই সময়ের ভিতর তারা গ্যাসের চুলা ঠিক করে দিতে পারে না। তখন তার মনে পড়ে যায় এগুলো তো আগুন দিয়েও রান্না করা যায়, আর আগুনের জন্য তার খড়কুটো প্রয়োজন। তাই সে চিন্তা করে আগুন জ্বালানোর জন্য খড়কুটো সে কোথায় পাবে। তখন হুট করে তার নজর যায় একটু খড়কুটোর দিকে। খড়কুটো দেখে সে তো অবাক হয়ে যায় আর এইগুলো নিয়ে আসে আগুন ধরাতে শুরু করে। এখানে যারা ছিল সবাই তাকে নিষেধ করে যে এইভাবে আগুন না জ্বালাতে। তখন সে আগুন জ্বালিয়ে ওই রান্নাগুলো একদম ভালোভাবে কমপ্লিট করে ফেলে। যেহেতু এগুলো আগের যুগে এইভাবেই রান্না করা হতো, তাই তার সময় মতো সব কিছু কমপ্লিটও হয়ে যায়, আর তার রান্নার টেস্ট অতুলনীয় ছিল। শেফরা যখন তার রান্না টেস্ট করে তখন তাকে শেফ বানিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় যে তুমি 3 স্টার যে কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবে। তাকে জিজ্ঞাসা করা হয় এই রান্নাগুলো সে কিভাবে করেছে। তখন সে সব রান্নাগুলো এক্সপ্লেন করে, আর এতে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে ফার্স্ট হয়েছিল, এটাই তার ড্রিম ছিল। তার ড্রিম যেহেতু কমপ্লিট হয়েছে সে তো অনেক খুশি। তার বাবার সাথে সে ফোনে কথা বলে। তখন তার বাবা তাকে জানায় একটি বই আছে পুরনো, যেটা কিনা বাবুর্চিদের জন্যই নির্দিষ্ট। তুমি চাইলে এই বইটি আনতে পারো, তাহলে তুমি পুরানো অনেক রান্না শিখতে পারবে। আর হ্যাঁ, আনতে পারো বলবো না, তোমাকে আনতেই হবে। এই কথা শুনে সে ওই বুকটি নেওয়ার জন্য চলে যায়। তাই সে চিন্তা করে সে যে জায়গায় আছে ওই জায়গার স্পেশাল বুকটি নিয়েই তার বাবার কাছে ফিরবে, কারণ তার বাবা বলে দিয়েছিল ওই রান্নাগুলো যদি সে জানে তাহলে তার আর কোনো কিছুই করতে হবে না। তাই সে বুকটি নিয়ে প্লেনে চড়ে পড়ে। প্লেনে ওঠার পর তাকে খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে সে কিছু খাবার নিজের পকেটে ঢুকিয়ে রাখে, যেগুলো সে এখন খাবে না। তারপর তার পকেট থেকে মশলার টিউব বের করে খাবারে মিক্স করে, যাতে খাবারের টেস্ট 3 গুণ বেড়ে যায়। যখনই সে খাবার খেতে যাবে তখন সে জানতে পারে আজ সূর্যগ্রহণ লাগতে চলেছে। সে এই বিষয়টা উপভোগ করতে চাচ্ছিল। যখন সে বাহির দিকে তাকাচ্ছিল তখন সে অন্যমনস্ক হয়ে কফিতে তার ওই বইয়ে ফেলে দেয়। কফি বইয়ে পড়ার কারণে বইয়ের অবস্থা খারাপ হয়ে যায়, তার সাথে তার ড্রেস আপও। পাশে থাকা লোকটি তাকে বলে এটা কি করলে। তখন সে ওই বইটি নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে বইটি ক্লিন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বইটি সে ঠিকঠাকভাবে ক্লিন করতে পারছিল না। তখন তার মনে ভাবনা জাগে বইটিতে কি আছে এটা দেখার জন্য। তারপর সে খোলার পর বুঝতে পারে এখানে আসলেই অনেক পুরাতন রেসিপি আছে, যেগুলো সে আজ পর্যন্ত দেখেনি, শুনেনি, খায়ওনি। যখন সে রেসিপি পড়তে শুরু করে আর সূর্যগ্রহণের মাধ্যমে আমরা দেখতে পাই এখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। সব কিছু আশেপাশের কাঁপছিল, কিন্তু আশেপাশের লোকজন না বুঝতে পারলেও সে এই কম্পনটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। সে মনে করে আর বাঁচতে পারবে না। ওয়াশরুমের দরজা বারবার নক করতে শুরু করে, আর ওই বইটি দেখে আমরা দেখতে পাই আলো এসে পড়ে। বইটি থেকে আলো আসার পর সে কিছুটা অবাকই হয়ে যায়, আর এর মধ্যে দিয়েই আমরা দেখতে পাই সে টাইম ট্রাভেল করে অনেক বছর আগে চলে যায়, আর অনেক বছর আগে গিয়ে সে একটি জঙ্গলে জালের ভিতর আটকা পড়ে। ইয়ং কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না। তখনই আমরা ইয়ন হিকে দেখতে পাই যে কিনা শিকার করতে আসে। আজ যেহেতু সূর্যগ্রহণ ছিল তাই তার নিষেধ ছিল এইসব শিকার করা। এই শিকার করাকে আজকের দিনের জন্য অশুভ হিসেবে মানা হতো, কিন্তু সে শিকার করেই নেয়। তার শিকার করার কারণ ছিল সে তার মাকে অনেক বেশি মিস করছিল।
তার মাকে খুন করা হয়েছিল। আসলে তার মা যে অপরাধ করেনি, এই অপরাধের জন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এইসব মনে করে সে হরিণটিকে মেরে ফেলে। তারপর তার সাথে থাকা কিছু লোকজন এসে এই শিকারটিকে নিয়ে যায়। তাকে বলে যে আপনি যা করেছেন আজ ঠিক করেননি রাজা সাহেব, কারণ আজ তো শিকার করা নিষেধ ছিল। তখন আমরা রাজপ্রাসাদে রানীমাকে দেখতে পাই। রানীমার কাছে এসে কিছু মহিলা বলে, রানীমা, উনি তো শিকার করতে চলে গিয়েছেন। রাজা সাহেবকে আমরা অনেকবার নিষেধ করার পরও উনি আমাদের নিষেধ মানতে রাজি হননি। উনি শিকারের জন্য চলে গিয়েছেন। তাদের এই সব কথা শুনে রানীমা কিছুটা অবাক হয়ে যায়। তখন রানীমা তাদেরকে নির্দেশনা দেয়, সিপাহীদের নির্দেশনা দেওয়া হোক সে যাতে তাড়াতাড়ি বাসায় ফিরে তাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তার সাথে সিপাহীদেরকে আমরা দেখতে পাই, যারা কিনা তাকে এসে বলে, দাদিমা আপনার জন্য অনেক চিন্তা করছে, তাই আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। কিন্তু সে ফিরে যেতে চায় না। সে আজ উৎসব তৈরি করবে এই পরিবেশে। তার সাথে থাকা প্রত্যেকটি লোককে সে বলে ঠিকঠাকভাবে কাজ করার জন্য। আজ তারা ভালোভাবে যাতে এই হরিণটিকে রান্না করে। তারপর তারা সবাই মিলে এই পুরা হরিণটিকে উপভোগ করবে। তার সাথে থাকা লোকজন বলে জঙ্গলে ডায়ন আসতে পারে। সে বলে ডায়নও এই যুগে হয় নাকি? তখনই আমরা দেখতে পাই অন্ধকার হয়ে যায়। আর এখানে আমরা ইয়ংকে দেখতে পাই যে কিনা ওই জালের ভিতর বন্দি ছিল। যখন তার জ্ঞান ফিরে তখনই সে তার ফোন চেক করে দেখতে পায় এখানে তো কোনো নেটওয়ার্ক ছিল না। সে মনে মনে ভাবে কিছুক্ষণ আগেই তো আমি ফ্লাইটে ছিলাম, তাহলে আমি এখানে কিভাবে এলাম? এখানে আসার তো কথা নয়, আমি কোথায় আছি? তখনই তার সামনে দিয়ে তীর ছুঁড়ে। সে তীর দেখে অবাক হয়ে যায়। আসলে তীরগুলো ছুঁড়ছিল ইয়নহি। একটি তীর তার জালে লেগে জালটি নিচে পড়ে যায়। নিচে পড়ার কারণে সে জাল থেকে বের হয়ে আসতে পারে। জাল থেকে বের হওয়ার পর সে তাকে বলে, কি করছেন আপনি পাগলের মতো? আপনি শিকার করবেন অন্যদিকে শিকার করুন, আমার দিকে তীর ছুটছেন কেন? তখন আমরা দেখতে পাই ইয়নহিকে, যে কিনা ইচ্ছে করেই তার দিকে তীর ছুটছিল। তখন সে ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তার দিকে যতই তীর ছুটছিল সে শুধু দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমরা দেখতে পাই ইয়ং পাহাড়ের একদম চূড়ায় এসে পৌঁছে যায়। এখান থেকে সে কোনো জায়গায় যাইতে পারবে না। তাই সে তার ব্যাগ থেকে ইলেকট্রনিক মেশিন বের করে আর বলে, আমার কাছে আসবে না, না হয় তোমাকে শেষ করে দিব। তখন সে বলে, এটা কী জিনিস? এটা দিয়ে কিভাবে তুমি আমাকে মারবে? আর তুমি কে? তুমি এখানে কেনই বা এসেছ? সবাই তো বলেছিল যে চন্দ্রগ্রহণ লাগলে নাকি ডায়ান চলে আসে, এটা হয়তো ডায়ান বা চুড়েল। তখন সে তাকে বলে, তোমাকে দেখতে তো ভিখারির মতো লাগছে। তখন শিয়ং বলে, হ্যাঁ, আমাকে ভিখারির মতো লাগতে পারে কারণ আমার কাপড় নোংরা হয়েছে। তখন সে বলে, আমার তো তোমাকে ডায়ান মনে হচ্ছে। সে বলে, আমি ডায়ান হতে যাবো কেন? ডায়ান না আমি যদিও ডায়ান হই তাহলে তুমি কি বলো? তোমাকে দেখে তো মনে হচ্ছে যে কোনো ড্রামা কোম্পানি থেকে এসেছো, কারণ ড্রামা কোম্পানির মতো ড্রেস পরে আছো। তখন সে বলে, কি বলছো? তুমি আমাকে তুমি করে বলছো কেন? তোমার সাহস কিভাবে হয় আমাকে তুমি করে বলার? তুমি তো একজন ডায়ান, চুড়েল, তোমার হাতে কি? এটা জাদুর ছড়ি? তখন সে বলে, দেখো, এটা দিয়ে আমি তোমাকে মেরে দিব। তখনই সে একটি তীর মারে আর আমরা দেখতে পাই তীরের কারণে তার ব্যাগটি নিচে গিয়ে পড়ে। তখন সে বলতে শুরু করে, আমি পুলিশ স্টেশনে তোমার নামে কমপ্লেন করব। তুমি কি শুরু করেছো আমার সাথে? এইসব আমার একদমই ভালো লাগছে না। এখানে ইয়ংহি তার অদ্ভুত কথাগুলো একদমই বুঝতে পারছিল না। যেহেতু তারা একে অপরের কথা বুঝতে পারছিল না, তাই তাদের মধ্যে কিছুটা ঝামেলা তৈরি হয়ে যায়। ইয়ং বলে, আমি মারামারি করতে পারি, তাই তোমাকে এক মুহূর্তেই আমি শেষ করে দিব। ইয়ং বলে, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে এলে তোমাকে আমি এই ছুরি দিয়ে মেরে ফেলবো। তখন আমরা দেখতে পাই সে তরোয়াল বের করে তাকে মারার জন্য। যখনই তাকে মারতে যাবে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিন্তা করে, আমার তো পেছনে কোনো জায়গা নেই যাওয়ার মতো। তখন সে ওই ইলেকট্রিক ডিভাইসটি তার কাছেই রাখে। কিন্তু এ কি, তার তো শখই লাগে না। তারপর আমরা দেখতে পাই তার হাত থেকে ওইটা উল্টো চলে যায়। যখনই সে তাকে মারতে যাবে তখনই এখানে একটি তীর এসে তার শরীরে লেগে যায়। আর তীর লাগার সাথে সাথেই সে ইয়ংকে নিয়ে নিচে পড়ে যায়। ইয়ংকে নিয়ে নিচে পড়ার পর ইয়ংয়ের যখন হোশ ফিরে আসে তখন সে দেখতে পায় সে তো আহত। তাকে আহত দেখে সে অবাক হয়ে যায় আর মনে মনে চিন্তা করে তাকে সুস্থ কিভাবে করা যায়। ইয়নহি মনে মনে ভাবে, আচ্ছা, অ্যাম্বুলেন্স ডাকলেই তো তাকে আমি হসপিটালে নিয়ে যেতে পারবো। আমার ফোন তো সে ওই সময় ফেলে দিয়েছিল, তাহলে আমি এখন ফোন কোথায় পাবো? তার কাছে তো অবশ্যই ফোন আছে। যখন সে তাকে চেক করে কিন্তু তার কাছে তো কোনো ফোনই খুঁজে পায় না। তখন তার মাথায় ইনস্ট্যান্ট একটি বুদ্ধি আসে যে ওই জায়গাটি যদি কাপড় দিয়ে সে বেঁধে রাখে তাহলে তার ব্লাডিং হয়তো কম হতে পারে। তাই সে তাকে আগে কাপড় দিয়ে বেঁধে রাখে, তারপর ফোন খুঁজতে শুরু করে। ফোন তো সে পায় না, ছুরি পেয়ে যায়।
কিন্তু ইয়ং এখানে মনে করে হয়তো এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করবে, তাই তাকে বলে যে তুমি আমাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য আমার কাছ থেকে ছুরিটি নিয়েছো। তখন সে বলে আরে না, আমি আপনাকে আঘাত করতে যাব কেন। ইয়ং হি বলে আমি খুব ভালো করেই জানি, তাই তো তুমি আমাকে এইভাবে আঘাত করেছো তাই না, তাও আমরা এতটা নিচে পড়ে আছি। তখন সে বলে আচ্ছা আমি যদি আঘাতই করতাম তাহলে কি আমি তোমাকে বাঁচাতাম, দেখো তো তোমার এখানে আমি ব্যান্ডেজ করে দিয়েছি, ব্যান্ডেজ তো আমি কখনোই করতাম না। যখন সে তার উপর ছুরি ধরে তখন সে তাকে এটি দেখিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না। তখন তাকে বলে তোমাকে খুনি করে ফেলবো, আমি খুব ভালো করেই জানি তুমি একজন চুড়েল। তারপর আমরা ইয়ংকে দেখতে পাই যে কিনা ছুরিটি তার নিজের হাতে নিয়ে ফেলে। ছুরিটি হাতে নেওয়ার পর সে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, বলে তোমার কি মনে হয় আমি ছুরি চালাতে পারি না, আমি অবশ্যই ছুরি চালাতে পারি। সে ছুরি দিয়ে খেলা করতে শুরু করে, যেহেতু সে সবজি কাটতে অনেক ভালো জানতো, শেফ ছিল, তাই এই কাজটি তার জন্য অনেক ইজি ছিল। তখন সে মনে মনে ভাবে চুড়েলও কি ছুরি চালাতে পারে। ইয়ন হি যখন ইয়ংকে মারতে যাবে তখন সে বলে আমি বলিনি যে আমি চুড়েল নয়, আমি একজন সাধারণ মানুষ। তখন সে বলে তুমি যেহেতু সাধারণ মানুষ তাহলে তোমার সারনেম বলো। তখন সে বলে আমি একজন শেফ। তখন ইয়ং হি বলে আমি শেফ নাম আর কখনোই শুনিনি, তোমার সঠিক নাম তুমি আমাকে খুলে বলো। তখন সে বলে আমি একজন বাবুর্চি, আমি খাবার রান্না করি, আমি খাবার রান্না করে মানুষকে খাওয়াই। এটা শোনার পর বলে যে বাবুর্চি, আমি তোমাকে বিশ্বাস করি না। তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বিশ্বাস করো না, তোমাকে বিশ্বাস করতে হবে। তখন আমরা দেখতে পাই একে অপরের সাথে মাথা লেগে ইয়ন হি বেহুশ হয়ে পড়ে। ইয়ন হিকে বেহুশ হতে দেখে সে তো সুযোগ পায়, মনে মনে ভাবে একে ছেড়ে এখন পালানো যাক। সে যখন তাকে বেঁধে রেখে পালাতে যাবে তখন তার মাথায় আসে না, তাকে রেখে পালানোটা ঠিক হবে না। ইয়ন হিকে উঠানোর চেষ্টা করে, টানতে টানতে নিয়ে যাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা রাজকুমারীকে দেখতে পাই। রাজকুমারীর কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে রাজকুমার এখন পর্যন্ত বাসায় ফিরেনি। সে যখন জানতে পারে রাজকুমার এখন পর্যন্ত বাসায় ফিরেনি তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ রাজকুমার যেখানেই শিকারে যেত বাসায় ফিরত। তখন আমরা বন্দি অবস্থায় একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটিকে মারার জন্য কিছু লোক তাকে নিয়ে এসেছিল। তখন তার কাছে একজন লোক যায়, তখন মহিলাটি বলে আমার কাছে কী চাও, আমার কাছে যা চাও তা আমার কাছে নেই। তখন সে বলে দেখো আমি অন্যান্য ছেলেদের মতো নই বা অন্যান্য মানুষের মতো নই, আমি আলাদা, আমি তোমার কাছ থেকে তেমন কিছু চাই না। রাজকুমারী বলে না, এখন পর্যন্ত ওই সময় আসেনি, এমন ঘটনা কখনোই ঘটতে পারে না। আসলে সে কী বিষয়ে কথা বলছিল এগুলো আসলেই আমার মাথায় তেমন একটি ঢুকেনি, তাই আমি বুঝতেও পারিনি বিষয়গুলো। তখন সবাই জানতে পারে যে রাজকুমার এখন পর্যন্ত বাসায় ফিরেনি। এদিকে আমরা এই দুইজনকে দেখতে পাই যারা কিনা একই জায়গায় বসেছিল। ইয়ং হি তাকে বলে আচ্ছা আমার জন্য পানি নিয়ে আসো, তাও পেয়ালায় নিয়ে আসবে। তখন ইয়ং বলে যে কি বলছো তুমি, আমি কেন তোমার জন্য পানি আনতে যাব, তুমি কি কোনো রাজকুমার, আমি কি তোমার চাকর যে তোমার কাজ করব। তখন সে দাঁড়িয়ে উঠে বলে যে দেখো আমার পোশাক, এই পোশাকের চিহ্ন দেখো। তখন সে বলে কি বলছো আবোল তাবোল, এই পোশাকগুলো তো যে কোনো সার্কাসের দোকানে গেলেই পাওয়া যায়, আর এগুলো এখন নর্মাল বিষয়। তখন সে বলে আমার পোশাক তারা এত কম দামে বিক্রি করছে। তখন সে বলে হ্যাঁ বিক্রি করবে না কেন। তারপর তারা হাঁটতে শুরু করে। তারা দুইজন যখন হাঁটছিল তখন ইয়ং হি বলে আচ্ছা তুমি আর আমি যদি রাজপ্রাসাদে পৌঁছতে পারি তাহলে তোমার সাথে আমি এক রাত কাটাবো, ওকে তুমি খুশি তো। এই কথা শোনার পর তো ইয়ং হি অনেক বেশি রেগে যায় আর তার মাথায় মারতে শুরু করে, বলে আমাকে কি মনে করেছো তুমি, আমি কি ওই টাইপের মেয়ে, আমি দেখতে নর্মাল হলেও আমি এমন টাইপের মেয়ে নয়, আমার সাথে উল্টাপাল্টা আচরণ করলে খুন করে ফেলবো। একথা বলে সে একটি বাসার সামনে যায়, বাসা দেখে সে অনেক বেশি খুশি হয়। এখানে আমরা ইয়ন হিকে দেখতে পাই যে কিনা রুমের ভিতর যে কোনোভাবে ঢুকছিল। তখন ইয়ং তাকে বলে দেখো ভদ্রতার সাথে বাসায় ঢোকা উচিত। তখন সে বলে এখানে কেউ থাকে না, কারণ এটা আমার শিকারের এলাকা। এখানে ইয়ং ডাকতে শুরু করে এখানে কি কেউ আছো, তোমরা কি কেউ এখানে আছো। ইয়ং হি তখন বলে এখানে কেউ থাকবে না, কারণ এটা হচ্ছে সাংগুচি এলাকা, এটা হচ্ছে আমার এলাকা যেখানে আমি শিকার করি। এই কথা শোনার পর ইয়ং বলে আচ্ছা তুমি কোন সাংকুচি এলাকার কথা বলছো, তুমি কি রাজা ইয়নহির কথা বলছো, যে কিনা তার শিকারের শখ মেটানোর জন্য সবার ঘর ভেঙে দিয়েছিল, তাদেরকে নির্ঘর করেছিল, আর সে অনেকগুলো মেয়েকে একসাথে নিয়ে গিয়ে রেপ করতো, তাই না? এইসবের কথাই তো বলছো, সে একজন জালিম ছিল। তখন ইয়নহি বলে তুমি কি বলছো, সে জালিম হতে যাবে কেন, কারোর সাথে রাত কাটানো কি জালিমতা হয়ে থাকে নাকি, রাজার বংশধর বাড়ানোর জন্য এমনটা করে থাকে। আর তাছাড়াও তাদেরকে অন্য গ্রামে পাঠানো হয়েছে, তাদেরকে গড়ছাড়া করা হয়নি। তখন সে তাকে অনেক বকাঝকা করতে শুরু করে। ইয়ংয়ের এভাবে বকাঝকা করা দেখে ইয়ংহি বলে কেন এমনভাবে মানুষকে বকাঝকা করছো, তুমি বারবার ইয়নহি নাম নিচ্ছ, ইয়নহি তো আমার নাম, আমি তো অনেক বছর আগের কথা বলছি, আমি এখনের কথা তো বলিনি, এটা আমি ইতিহাসে পড়েছি। তখন সে বলে ইতিহাসে পড়েছো কি বলছো,
দেখো, রাজারা নিজের বংশ বাড়ানোর জন্য এই সব কাজ করে থাকে, এটা তো খারাপ কাজ না, তাদের তো বংশধর বাড়াতে হবে, তাই না? ইয়ং বলে, তুমি কোন বংশধরের কথা বলছো, কোন জীবনে আছো তুমি খুব ভালো করে জানো, তুমি কোন যুগের কথা বলছো, তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না, এমনটা কি কখনো হয়? এখনের যুগে তো এমনটা হওয়া কখনোই সম্ভব নয়। তখন সে তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখে। তারপর সে ওই বাড়ির আশপাশ খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে আশেপাশে খোঁজার পর কিছু কাপড় পেয়ে যায়। কাপড় পেয়ে তো সে মহাখুশি, কাপড়গুলো সে পরে নেয়। কাপড় পরার পর সে বুঝতে পারে এই রুমে হয়তো কেউ আছে, তাই সে রুমের ভিতরে যায় কেউ আছে কিনা এটা চেক করার জন্য। তখন আমরা দেখতে পাই ওই জায়গা থেকে একটি মেয়ে বের হয়ে তাকে চোর চোর বলে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। তখন সে বলে, আমি চোর নই, তোমার ভুল ধারণা হচ্ছে আমার সম্পর্কে। তখন সে বলে, তুমি চোর কারণ তুমি আমার ড্রেস পরে আছো। আসলে আমি চোর নই, আমি বিপদে পড়ে এখানে এসেছি, তাই তোমার কাপড় পরতে বাধ্য হয়েছি। মেয়েটি বলে, এই এলাকাটি সেফ নয়, এই এলাকাটি রাজার শিকারের জায়গা, তাই এখানে কোনো লোকজন থাকা নিষেধ। তখন সে বলে, তুমি যদি চিৎকার করো কেউ জানতে পারে এখানে আমরা আছি তাহলে ঝামেলা হয়ে যাবে। মেয়েটি বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে তাই আমি একটু খাবার খাবো, তুমি কি খাবে? তখন সে বলে, আচ্ছা আগে তুমি আমাকে বলো এখানে কি আশেপাশে কোনো সুপার শপ আছে? তখন সে বলে, সুপার শপ কি? এই শব্দগুলো তো আমি প্রথমবার শুনছি, আমি এর আগে কখনোই এই শব্দগুলো শুনিনি। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কত সাল চলছে? তখন মেয়েটি একটি সালের নাম বলে। সে তো অবাক হয়ে যায়, কারণ এত পিছনে সে কিভাবে আসতে পারে। মনে করে হয়তো মেয়েটি পাগল, তাই সে আর কিছু বলে না। মেয়েটি বলে, আমার ক্ষুধা লেগেছে, ভীষণ ক্ষুধা লেগেছে, তাই রান্না করতে হবে, প্লিজ আমার সাথে একটু চলো। তখন সে বলে, আচ্ছা তোমার সাথে আমি যাব, তার আগে কথা হচ্ছে, পাহাড়ের কাছে আমি আমার ব্যাগটি ফেলে রেখে এসেছি, তুমি কি আমার সাথে আমার ব্যাগটি আনার জন্য যাবে? তখন মেয়েটি তাকে বলে, হ্যাঁ অবশ্যই যাব, আচ্ছা আগে খাবার বানিয়ে খেয়ে নেই তারপর চলে যাব। তারপর আমরা দুইজনকে দেখতে পাই, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা খাবার তৈরি করার জন্য বাইরে চলে যায়। ইয়ং এখানে যখন আসে তখন সে দেখতে পায় এখানে অনেক সুন্দর সুন্দর অর্গানিক জিনিসপত্র, যেগুলো তার দুনিয়ায় পাওয়া যায় না। এই জিনিসগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়, কিন্তু অবাকও হয় এখানে কোনো ইলেকট্রিক চুলা নেই, তাছাড়াও কোনো কুকার নেই। এইসব দেখে সে অবাক হয় আর ভাবে, এই যুগের মেয়েরাও এভাবে রান্না করতে পারে বা এই যুগের মানুষ এভাবে বসবাস করে আসছে, এটা তো বিশ্বাসের অযোগ্য। যখন সে অনেকগুলো সবজি দেখতে পায় সাথে অনেক সুন্দর সুন্দর চাউল, তখন সে চিন্তা করে এগুলো তো অর্গানিক, এগুলোকে ভালোভাবে রান্না করলে অনেক টেস্ট হবে। তখন মেয়েটির বয়স জিজ্ঞাসা করলে মেয়েটি তাকে বলে, আমার বয়স 18। তখন সে তাকে বলে, আচ্ছা তোমার বয়স যেহেতু 18 তাহলে তুমি আমার সব কথা শুনে চলবে। তারপর সে তার মশলার টিউব আর ঘি নিয়ে আসে। খাবার রান্নার পর সে টিউব থেকে মশলা বের করে উপর থেকে ঘি ছিটিয়ে দেয়। মেয়েটি এই প্রথমবার এই সব কিছু দেখেছিল, তাই তার অদ্ভুত লাগতে শুরু করে। খাবার রান্না করার পর সে ইয়ং হিকেও ডাক দেয়, তাকে বলে খাবার খাওয়ার জন্য। ইয়ং হি খাবার খেতে চায় না, কিন্তু সে বলে, আচ্ছা তুমি যখন খেতে চাচ্ছ না তাহলে কি করার, আমরা দুইজন মিলে খাই, চলো আমরা দুইজন খাবার খাওয়া শুরু করি। এখানে আমরা দেখতে পাই রাজাকে দেখে ওই মেয়েটি সম্মান জানায়, কিন্তু সে কোনো কিছুই রিপ্লাই করে না, উল্টো তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন মেয়েটি বলে, আমি এখানে থাকি। তখন সে বলে, তোমার এখানে থাকার কথা নয়, কারণ এটা হচ্ছে শিকারের এলাকা, এই জায়গায় থাকা রিক্সের। ইয়ন হি খাবার খেতে না করে, যার কারণে ইয়ং খাবার খেতে শুরু করে দেয়। সে খাবারগুলো খায় আর বলে যে অনেক টেস্টি। ইয়ং হির তার খাবার খাওয়া দেখে লোভ জেগে যায় তার খাবারের প্রতি। সে তো খেতে চায়, কিন্তু সে তো তাকে খাবার দিচ্ছিলই না, তাহলে সে কিভাবে খাবে? প্রথমবার তাকে খাবার খাওয়ার কথা যখন বলেছিল তখন সে খেতে চাচ্ছিল না, আর এখন এইসব বলছে। ইয়ং হি খাবার খেতে চাইলে ইয়ং তো তার খাবার কাছে নেয়, কিন্তু তার মুখ পর্যন্ত পৌঁছায় না, আর বলে, তুমি তো খাবার খাচ্ছই না, মুখ না করলে আমি খাবার কিভাবে দিব? তখন ইয়ং হি বলে, তুমি আমার মুখ পর্যন্ত খাবার আসতে। এবার ইয়ং তার মুখে খাবার দিয়ে দেয়। খাবারটি খাওয়ার পর সে বলে, অনেক জাল, এত জাল খাবার সে কখনোই খায়নি। তখন সে বলে, আমি জানি খুব ভালো হয়েছে, কিন্তু সে বলে, খাবার তো ভালো হয়নি, অনেক জাল। তখন ওই মেয়েটিকে সে 1 চামচ খাবার খেতে দেয়। তখন মেয়েটিও বলে, অনেক জাল, এই খাবার খাওয়া যাবে না। তখন আমরা ইয়ংকে দেখতে পাই, সে বলে, তোমরা মিথ্যা কথা বলছো, এই খাবার জাল হতেই পারে না, এটা অনেক টেস্টি খাবার, আমার অনেক পছন্দের খাবার। আচ্ছা তোমরা যেহেতু খাবে না তাহলে আমি আমার খাবারগুলো খাই। তখন মেয়েটি বলে, জাল ঠিক আছে, কিন্তু খাবার পর যে একটা টেস্ট ফিল হয় এটা আমি আর কখনোই খাইনি, অনেক মজা এই খাবার, জাল হলেও আমি এই খাবারটি খাবো। তখন সে বলে, হ্যাঁ এতক্ষণ খারাপ খারাপ বলছিলে, এখন কিভাবে ভালো হয়ে গেল খাবার? এদিকে ইয়ংশি তাকিয়ে তাকিয়ে দেখছিল, তার মনে হচ্ছিল খাবার খাওয়ার কথা।
ইয়ন তখন তার মুখে খাবার দিয়ে দেয় আর সেও খাবারগুলো খায়। খাবারের টেস্ট আসলেই অনেক ভালো ছিল, সেই খাবারটা ভালোভাবে উপভোগ করে। তখন তার হুট করে মায়ের কথা মনে পড়ে যায়। তার মা ছোটবেলায় এভাবে তাকে খাবার খাইয়ে দিত আর তার মায়ের হাতের খাবার অনেক মজাদার ছিল। মায়ের কথা মনে করে সে অনেক কষ্ট পেতে শুরু করে। তার চোখে জল দেখে ইয়ন জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন সে বলে, তেমন কিছু না। ইয়ন বলে, খাবার কি অনেক বেশি জাল, তুমি খেতে পারছো না? তখন সে বলে, না তেমন কিছু না। তারা দুইজন তখন উঠে চলে যায়। তারপর আমরা ইয়ংশিকে দেখতে পাই যে কিনা ঘুমিয়ে পড়ে। ইয়ন তার উপর একটি কাপড় এনে দেয়, যে কাপড়ে খুব বাজে গন্ধ ছিল। তখন মেয়েটি হাসতে শুরু করে, বলে, আপনার হাজব্যান্ডের সাথে আপনি এইসব গুমসুটি করছেন? তখন সে বলে, কে বলেছে আমার হাজব্যান্ড? একে আমি কুড়িয়ে পেয়েছি। তারপর আমরা দুইজনকে দেখতে পাই, তারা দুইজন নদীর কাছে চলে যায় ওই ব্যাগ খোঁজার জন্য। মেয়েটি বলে, আচ্ছা আগে একটু ফ্রেশ হয়ে নেই, কারণ দিনের বেলা এমনিতেই বাইরে বের হতে পারি না। ইয়ন কিলগাম নামের মেয়েটিকে বলে, আচ্ছা তুমি এখানে লুকিয়েছিলে কেন? তখন সে বলে, লুকিয়ে থাকবো নাতে কি করব বলো? আমাদের গ্রামের রাজা মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যায়, তারপর তাদের সাথে খারাপ কাজ করে, যেটা তুমি ভালো করেই বুঝতে পারছো। এইসব তো রাজা ইয়নশির আমলে হতো, এখন তো এইসব হওয়ার কথা না। তখন মেয়েটি বলে, হ্যাঁ, এখন কি অন্য কোনো আমল চলছে যে তুমি এই কথা বলছো? এই রাজার আমলই তো চলছে। তখন সে তাকে ইয়নহির কথা বলে। ইয়নহির কথা বলে সে তাকে বলে যে ইয়নহি নাম তো আমি শুনিনি, তবে রাজার নাম কি এখন পর্যন্ত আমি জানি না, যদি জানি তাহলে তোমাকে অবশ্যই বলে দিব। তখন আমরা দেখতে পাই যে রাজাকে বাঁচানোর জন্য তার সিপাহীরা চলে এসেছে। প্রথমে তো তার হাত খুলে তাকে কিছু কাপড় দেয় পরার জন্য, আর জিজ্ঞাসা করে যে এখানে তাকে কে বন্দি করে রেখেছিল। ইয়ংশি তখন বলে, ওকে খুঁজে বের করো, ও আমাকে কিডন্যাপ না করলেও অপমান করেছে, ওকে যে কোনো জায়গা থেকে বের করে নিয়ে আসো। তখন সৈনিকেরা বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। এদিকে তারা দুইজন বসেছিল। একটি লোকের আওয়াজ শুনে আমরা দেখতে পাই শিয়ং তো একদম লাফাতে ওঠে আর বলে যে আমরা এখানে। তখনই রাজার চোখ পড়ে যায় তার উপর, আর সে তো তার উপর ক্ষিপ্ত ছিল। এর মধ্যে দিয়েই এই পার্টটি শেষ করে দেওয়া হয়।